অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। আজ সকালে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার ৩টি আয়নাঘর পরিদর্শন করেছেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র‍্যাব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন। এরপরে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সব ক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াতের প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়। গত ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। কমিশনের সদস্যদের আহ্বানেই সেসব স্থাপনা পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না। যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিন্ন করার জন্য, মনুষ্যত্ববোধ যেন কারণ না নৃশংস প্রতিটি জিনিস হয়েছে এখানে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কীভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভেতর ধুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে, কেউ বলতে ৭০০, কেউ বলতে ৮০০। এটি সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরিক হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো ১৭০০ প্লাস, ১৭৫০ প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা আর জানি না। কেউ বলে যে এটা ৩,০০০-এরও বেশি। কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, এটা কেউ প্রমাণ দিতে পারেনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ ৯ বছর ধরে আমরা খোঁজ পাচ্ছি। সে নিজেও ছিল ১১ বছর বয়সে ছিল, মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। আজকে আমরা মুক্ত হলাম। সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ গড়তে হবে, এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে, এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে, এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না করতে, এই যে কাজগুলো করে গেল তারা। তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এরকম উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্ত হবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি।